এখন পর্যন্ত সরকার কি ভূমিকা আসলে রেখেছে? সরকার কোনো বড় নেতারা ওখানে গিয়েছেন? সরকারের কোনো বড় মন্ত্রীরা সেখানে গিয়েছেন? দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসলে কোথায় আছেন? সরকারের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় বিরোধী দলের আসলে ভূমিকা কি অভিযোগ করা ছাড়া? দেখুন, আমি আমার প্রথম রাউন্ডের বক্তব্য কিন্তু বলেছি যে কে গেছে ওখানে। আপনি গায়ে পড়ে কেন এগুলো করেন? আমি কিন্তু বলি না কে গেছে। আমার দায়িত্ব, আমি বলবো যে সরকারের উচিত কেউ যায়নি, আমরা দেখিনি। আমরা হ্যাঁ, এমপিরা যাবেন, স্বাভাবিক বিষয়, কিন্তু মন্ত্রীদের যাওয়া আমরা দেখিনি। যদি ভুল না করে থাকি, আপনি বলেছেন যে জামাতের আমিরের যাওয়াকে আমি সরকারের পক্ষ থেকে বড় কোনো নেতা যায়নি, আপনি এই কথাটি বলেছেন। কিন্তু আমি জামাতের আমিরের যাওয়া কিন্তু কোর্ট করি নাই। জামাতের আমির যাওয়ার আগেই অত্র এলাকার যারা মাননীয় এমপি রয়েছে প্রত্যেকে গিয়েছে। এখন জামাতের আমির যেহেতু বিরোধী দলীয় নেতা, স্বাভাবিকভাবে তিনি যে সময় যাবেন সেটা তো একটু বেশি মিডিয়াতে প্রচারিত হবে, এবং স্থানীয় এমপি তিনি গেলে তো ওইভাবে জাতীয় মিডিয়ায় আসবে না, খুব স্বাভাবিক। কিন্তু বিএনপি তো বসে নাই। আপনার মন ছোট, সংকীর্ণ মনতা আপনি। আচ্ছা, রাজনীতিতে করতে হলে বড় মন লাগে, ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে গেলে বড় মন লাগে। বিএনপির থেকে বড় মন আর কোনো দলের নাই। বিএনপি সবসময় বড় মন করেই কিন্তু জামাত ইসলামকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছে। কাউন্টার দিয়ে টকশোর পরিবেশটাকে ভিন্ন দিকে নেওয়াটা আমি পার্সোনালি অপছন্দ করি। যদি উনি চান যে আমি কাউন্টার করি, আমি কাউন্টার করবো না আজকে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শারদিন। আজ আমাদের সাথে স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। আমি তাদের সাথে শুরুতেই পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন রাশেদ খান, বিএনপি নেতা। আমার সাথে রয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবং রয়েছেন আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন জিএসএ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে গত এক দশকে ঢাকার জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হয়েছে। দক্ষিণ সিটির প্রকল্পের ব্যয় আমরা যদি দেখি যে 1202 কোটি টাকা থেকে বেড়ে 1719 কোটি টাকা হয়েছে। এই রকম যখন অবস্থা, বাংলাদেশে গত কয়েকদিন ধরে যে বন্যা পরিস্থিতি, চট্টগ্রাম, কক্সবাজার এই এলাকাগুলোতে যে বন্যার ভয়াবহ অবস্থা আমরা দেখলাম, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, পাহাড়ি ধস, 7 জেলায় 51 জন মারা গেছেন, আহত হয়েছেন 39 জন। সবচেয়ে বেশি কক্সবাজারে 28 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনাগুলো আসলে নতুন কিছু না। বাংলাদেশের পরিবেশগত যে পরিবর্তন, সেগুলোর সাথে সাথে এই ধরনের প্রতিবন্ধকতা আমাদের কাছে আসে, এবং আমরা প্রতি বছরই একই আলোচনা করি এবং একই আলোচনার মধ্য দিয়ে যাই, কিন্তু আমাদের এই সংকট নিরসন হয় না। আতিকুর রহমান, শুরুটা আপনাকে দিয়ে করতে চাই। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, পাহাড় ধস, দেশের 7 জেলায় 51 জন মারা গেছেন, আহত হয়েছেন 39 জন। সবচেয়ে বেশি কক্সবাজারে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় রোববার অফিসিয়ালি এই তথ্যগুলো জানিয়েছে। রোববার দুপুর 2টা পর্যন্ত এই তথ্যগুলো আমরা জানতে পেরেছি। প্রতিবেদন তৈরি করেছে তারা। জামাতে ইসলামী বিরোধী দল হিসেবে তারা সরকারের পাশে কেমন অবস্থান নিয়েছে, সরকারের সাথে কোনো সমন্বয় করেছে কিনা এই দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন, যে সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি সমন্বয়ের বিষয়টা আসবো। দেখুন, যেই সংকটে এখন আমরা পড়েছি, আচ্ছা, সারাদিন রাজধানী ঢাকা কিন্তু বলা যায় পানি নিচে তলিয়েছিল, এখন রাস্তায় হাঁটু সমান পানি আছে। কক্সবাজার, চিটাগংয়ের কথা আপনি বলেছেন, এবং প্রায় মানুষ মারা গিয়েছেন 50-এর উপরে। এই সমস্যাগুলো কিন্তু আমাদের 2-1 দিনের না, দীর্ঘদিনের এই সমস্যা। আমরা কিন্তু জনগণ ভোগান্তি পোহাতে হচ্ছে। এখন আমাদের মাঝে মাঝে জিজ্ঞাসা করতে মন চায়, যখনই যারা ক্ষমতা থাকুক, এত উন্নয়ন পরিকল্পনা হয়, এত বাজেটও আপনি বলেছেন, কাজটা আসলে হয় কি?
অনেক কাজ হয়, অনেক বাজেট হয়, সে বাজেটের যে সুফলটা, যে উন্নয়নটা, তা তো আমরা পাই না। আর বাংলাদেশে হয় কি জানেন, যখন কোনো ঘটনা ঘটে, বিপদ সমস্যা, তখনই বলি যে এটা কেন হয়েছে। যদি কোনো বাস দুর্ঘটনা হয় তখন আমরা কি দেখি, ফিটনেসবিহীন বাস বলি আমরা, ড্রাইভারের লাইসেন্স নেই। এটি কি দেখা কোনো অথরিটি ছিল না? যখন কোনো ট্রেন দুর্ঘটনা হয় আমরা বলি কি এখানে গেটম্যানের সমস্যা। কোনো ভবনে আগুন লাগে আমরা বলি কি এই ভবনের নকশা ঠিক ছিল না। মানে একটা আমরা কারণ বের করে ফেলি। যদি কোনো ভবন হেলে যায় তো যেটা অনুমোদন নেওয়া হয়নি। মানে বাংলাদেশে হয় কি, যখনই যেখানে বিপদ আসে সেখানে অব্যবস্থাপনা আমরা দক্ষ করি। তো এত যে বাংলাদেশে বিভিন্ন সংস্থা কাজ করে, তো তাদের আসলে কাজটা কি আসলে? যেখানে সমস্যা হয় সেখানে আমরা খুঁজে পাই কোনো না কোনো কর্তৃপক্ষের গাফিলতি আছে, অসুবিধা আছে। বাংলাদেশে বলা হয় যে উন্নয়নও বেশি, দুর্নীতিও বেশি। দেখুন, বাংলাদেশের এমন একটা রাষ্ট্র, এখানে কেউ ব্যর্থতার দায় স্বীকার করতে চায় না। সব ব্যর্থ জনগণের। কারণ জনগণ এদেশের নাগরিক কেন হয়েছে, জনগণের অপরাধ। সিটি কর্পোরেশনের মেয়র বলেন কিংবা কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, তার যে দায়িত্ব পালনের ব্যর্থতা তিনি স্বীকার করতে চান না, কিংবা অন্যের উপরে দায় দিয়ে দেন। এখন আপনি আপনার কাজটা করেছেন কিনা, কিন্তু সেই কাজের আমরা কোনো হিসাব কিন্তু পাই না। কিন্তু আমার কাছে মনে হয় আসলে বাংলাদেশের আমাদের যে জবাবদিহিতার কথা আমরা বলি, স্বচ্ছতার কথা আমরা বলি, উন্নয়নের কথা বলি, সব জায়গাতে কেন তো দায় সারা একটা ভাব চলে আসছে। রাজনীতিবিদরা ইলেকটেড হয়ে ক্ষমতা আসেন, তারা দায় বলে জনগণের কাছে, আমরা কি পাচ্ছি আসলে? দেখুন, চিটাগং শহর পুরো তলিয়ে আছে পানির নিচে, সব জায়গায় একই অবস্থা। মানে অব্যবস্থাপনা আমরা কখন খুঁজে পাই, যখন সমস্যাটা মানে প্রকট আকারে ধারণ করে। তার আগে আমরা কোনো সমস্যা দেখি না, সব ঠিকঠাক থাকে, বিল্ডিংও ঠিক, বাসও ঠিক, ট্রাকও ঠিক, সবই ঠিক থাকে। বিমান দুর্ঘটনা হয়, আচ্ছা, এই তখন আমরা জানি যে বিমানের সমস্যা থাকে। সরকারের দিকে যদি আঙুল তোলা হয়, তাহলে তো সরকারের পক্ষ থেকে এই কথাই বলা হবে যে মাত্র 4 মাসের মতো সময় অতিবাহিত হয়েছে। আসলে এই সরকার পরিপক্ক না এ ধরনের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই মুহূর্ত পর্যন্ত। তো সেক্ষেত্রে আপনাদের উত্তর কি হবে? সরকারের দিকে যদি আপনারা আঙুল তুলতে চান, কি বলতে চান? এখন পর্যন্ত দায় দেওয়ার সময়টা আসেনি। আমরা মনে করি যারা দায়িত্বে আছেন তারা একটা ভূমিকাটা এখন কি রেখেছেন। যখন এই সংকটটা তো আসতে পারে, গতকাল দেখলাম আমরা 2 দিন পর্যন্ত, এখন পর্যন্ত সরকার কী ভূমিকা আসলে রেখেছে? সরকার কোনো বড় নেতারা ওখানে গিয়েছেন, সরকারের কোনো বড় মন্ত্রীরা সেখানে গিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসলে কোথায় আছেন, কার কি ভূমিকা? চট্টগ্রাম সিটি মেয়রের মেয়াদ উত্তীর্ণ সিটি মেয়র, ওনার কী ভূমিকা আসলে? উনি কি ব্যস্ত আছেন, আরও ক্ষমতা কী করে লম্বা সময় থাকা যায়, ওনার দায়িত্বটা আসলে কি হয়েছে আসলে? তা মানে হচ্ছে আপনি, হ্যাঁ দায় আমরা দিতে পারবো, তো আপনি যখন যেখানে আছেন ইনস্ট্যান্ট আপনি সমাধানে কি আসলে পদক্ষেপ সেখানে আপনি নিয়েছেন, এবং সরকারের বন্যা মোকাবেলায় আগাম যে প্রস্তুতি বলি, আদৌ সেটা ছিল কি না? আসলে পাহাড় কেটে মানুষ বসবাস করে, সেখানে কারো দায় ছিল না? এই পাহাড়টা কাটলো কবে, কেন কাটছে? এই যে একটা অবস্থা দেখুন আপনি, মানুষ যখন মারা যায় তখন আমরা শুনি যে পাহাড়টা কেটে বসবাস করা হয়েছে, কারণ এই কাটা ঠেকানোর জন্য কি কোনো ছিল আমাদের করে? মানে আমরা আসলে সবাই সব কিছু দেখো না দেখার বান করি। যখন কোনো বিপদ আসে তখন আসলে দায়কেও স্বীকার করতে চায় না, আবার তখন কে কী করেছেন, কার কী আমরা মনে করি আমাদের দেশে জাতীয় যে সমস্যাগুলো আছে, দীর্ঘদিনের সমস্যা, এগুলো সরকার বিরোধী দল সবাইকে একযোগে পদক্ষেপ নিয়ে তড়িৎ গতিতে প্রয়োজনে বিশেষ বাজেট বরাদ্দ করে এগুলো সমাধান করা প্রয়োজন। জনগণ স্বস্তি সেখানে পেতে পারে। আসবো আপনার কাছে রাশেদ খান, দুর্যোগ মোকাবেলায় যে পদক্ষেপগুলো প্রতি বছর একটু রাষ্ট্রের নেওয়া উচিত বা নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি, যদিও এই সরকার নতুন, খুব বেশি সময় পায়নি, তারপর এমন একটি দুর্যোগ চলে এসেছে, তার কোনো আগাম চিন্তা ভাবনা বা কোনো ধরনের দুর্যোগ ব্যবস্থাপনায় মোকাবেলায় কোনো ধরনের পদক্ষেপ আগে থেকে নেওয়া ছিল কিনা? এবং যে প্রশ্নটি তুললেন আতিকুর রহমান, যে এই যে আমরা দেখলাম জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নিজেই সাতকানিয়া ও বাঁশখালীর বন্যা কবলিত দুর্গত এলাকা পরিদর্শনে গেছেন এবং ত্রাণ বিতরণ করেছেন। সরকারের পক্ষ থেকে আসলে এমন ব্যবস্থাগুলো আসলে কারা নিয়েছে এবং কি কি পদক্ষেপ নিয়েছে সুনির্দিষ্ট করে যদি একটু বলেন। সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে নিশ্চয়ই আপনি দেখেছেন গণমাধ্যমে সংবাদ
পরিবেশন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 10টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেহেতু আপনি জানতে চাইলেন যে কি কি পদক্ষেপ নিয়েছে, আমি সেগুলো একটু আপনাকে 10টি পদক্ষেপের কথা আমরা গতকালই জেনেছি। সেখানে দেখেন পরবর্তীতে প্রথমত ব্যবস্থা হয়েছে? ডিসি সহ সরকারি সকল কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত দুর্যোগ কবলিত এলাকায় 1057টি আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত আছে সবার জন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটি নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত 5টি জেলায় 2,15,00,000 টাকা অনুদান এবং 3,750 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং যতটুকু সাহায্য দরকার সব কিছুই আসলে সরকার করছে। এছাড়া বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশু খাদ্য সব কিছুই বিতরণ করছে এবং সেনাবাহিনীকেও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সেখানে মোতায়েন করা হয়েছে। বিএনপি সহ যে সকল স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসক আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিএনপির নেতাকর্মীদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেহেতু ওই এলাকার মানুষ পানিবন্দী, পরীক্ষা স্থগিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো পরিদর্শন করার জন্য ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা এবং এমপিরা সবাই কিন্তু সেখানে ছুটে চলেছে এবং রেলপথকে এই ঘটনা থেকে রেলপথ যাতে পরবর্তীতে আরও উঁচু করা হয় এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। আমি 10টা পদক্ষেপের আমি সামারি করলাম। আতিক ভাই যে কথা বললেন, দেখেন যে সরকারের এখনো পর্যন্ত দায়িত্বশীল কেউ যায়নি। ওই এলাকার এমপি তো সবথেকে বড় দায়িত্বশীল, প্রত্যেক এমপি গিয়েছে, এমনকি জামাতের আমির যাওয়ার আগেই অত্র এলাকার যারা মাননীয় এমপি রয়েছে প্রত্যেকে গিয়েছে। এখন জামাতের আমির যেহেতু বিরোধী দলীয় নেতা, স্বাভাবিকভাবে তিনি যে সময় যাবেন সেটা তো একটু বেশি মিডিয়াতে প্রচারিত হবে এবং স্থানীয় এমপি তিনি গেলে তো ওইভাবে জাতীয় মিডিয়ায় আসবে না, খুব স্বাভাবিক। কিন্তু বিএনপি তো বসে নাই। আপনি বলতে পারবেন যে বিএনপির কোনো মন্ত্রী এমপি মানে গাফিলতি করেছে, দায়িত্ব পালন করে নাই? দেখেন ঢাকা শহরের যে জলাবদ্ধতা, যখন আমরা এটা শুরুতেই সেখানে দেখবেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব শাহ আলম তিনি নিজে গিয়েছেন। এমনকি ঢাকা উত্তরের প্রশাসক আমি নিজে দেখেছি যে মিল্টন ভাই নিজে বিভিন্ন জায়গায় গিয়েছেন। এমনকি আমাদের জামাতের আমির যেভাবে তিনি পানির মধ্যে এক প্রকার পাঞ্জাবি খুলে কিন্তু তিনি টি শার্ট পরা অবস্থায় গিয়েছেন, এইটা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে না, যে কারণে সবাই দেখতে পেয়েছে। তো মিল্টন ভাই তো তিনিও তো ভিজে গিয়েছেন, পানির মধ্যে গিয়েছেন, তিনি প্রত্যেকটা অলিতে গলিতে যাচ্ছেন, কোথায় কি সমস্যা এটা তো আমাদের আতিক ভাইরা চোখে দেখবে না। মানে স্বাভাবিক, যেহেতু জামাত ইসলাম বিরোধী দল, তারা মনে করছে যে আমরা কি করলাম সেটাই তুলে ধরতে হবে, সরকারি দল কি করেছে সেটা তো আমরা সবসময় ইগনোর করব। তো তিনি তো ইগনোর করলেন। সরকারের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম তিনিও বলেছেন যে বাংলাদেশের মানুষ চট্টগ্রামকে নিয়ে উদ্বিগ্ন, এখানে মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে, মানুষ খুব কষ্টে আছে, কিন্তু প্রশাসন থেকে সরকার থেকে কেউ আসেনি এমন অভিযোগ না, করছেন। ওনার অভিযোগ সত্য নয়, বরং নাহিদ ইসলাম আজকে গিয়েছেন, কিন্তু স্থানীয় যারা জনপ্রতিনিধি তারা একদম শুরুর দিনই গিয়েছে, খোঁজ খবর রাখছেন, সরকারের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়গুলো তিনি দেখভাল করছেন, তিনি নিজেই খোঁজ খবর রাখছেন। কিন্তু এখন যদি বলেন জামাতের আমির তিনি আসলে পাঞ্জাবি খুলে চলে গিয়েছেন, প্রধানমন্ত্রী কি তার মতন যেতে পারেন? বরং আমি মনে করি জামাতের আমিরের দায়িত্ব কি ছিল, দেখেন তিনি আসলে মানে কি অবস্থায় মানুষ রয়েছে সেটি দেখার জন্য তিনি পানির মধ্যে নেমে গিয়েছেন। তার দায়িত্ব তো এইটা ছিল না, তার দায়িত্ব ছিল যে সেখানে আসলে কাজ হচ্ছে কিনা, তার নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিতে পারতেন। কিন্তু তিনি আসলে বলা যায় যে তার ভাইরাল রোগেই পেয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী কি ভাইরাল হওয়ার জন্য সেখানে আসলে, আমার কাছে মনে হয়েছে এই যে আতিক ভাই, দেখেন আতিক ভাই এইখানে রাজনীতি করলেন কিভাবে বলেন, চট্টগ্রামের মেয়াদ উত্তীর্ণ মেয়র তিনি কি করছেন, মেয়রকে তো আমি প্রতিদিন দেখেছি তিনি পানির মধ্যে ভিজতেছেন। এখন তার অপরাধ হলো তিনি কেন তার শার্টটা খোলেন নাই, জামাতের আমির গিয়ে পাঞ্জাবি খুলে ফেলাইছেন। এখন আমাদের মেয়র সাহেবের অপরাধ একটাই যে তিনি ভাইরাল হতে পারেন নাই, তার কাজ আতিক ভাইদের চোখে আসে নাই, এটা অত্যন্ত দুঃখজনক। দেখেন এখনো পর্যন্ত আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যতগুলো মেয়র আপনি দেখেছেন সব থেকে বেশি মানে পরিশ্রমী এবং মানুষের কাছে ছুটে যান আমাদের সাদাত ভাই, তাকে নিয়ে এত সমালোচনা কেন? মানে আপনাদের যে সময় আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি প্রশাসক নিয়োগ দেয়নি? এখন আপনি বিএনপি সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকারকে সচল রাখার জন্য, এখনো দায় দেওয়ার সময় আসেনি, এটাকে কি পজিটিভ ভাবে আপনি দেখতে চান? নাহিদ ইসলামের যে কথা এটা আমি গ্রহণ করি, নাহিদ ইসলাম অত্যন্ত গ্রহণযোগ্য বক্তব্য দিয়েছেন যে সরকারকে এখনো পর্যন্ত দায় দেওয়ার
সুযোগ আসেনি, কিন্তু আতিক ভাই এখানে বসে কিন্তু সরকারকে অনেকগুলো দায়িত্ব দিলেন যে বড় কোনো নেতা যায়নি। এখন চট্টগ্রামের মেয়র তিনি নিজে কাজ করছেন, তিনি কি বড় নেতা নন? তিনি কি খুব ক্ষুদ্র নেতা? এখন তাহলে কি আমাদের আতিক ভাই চাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই যাবেন? হ্যাঁ যাবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর তো অনেকগুলো রুটিন কাজ থাকে, সেই কাজগুলো তো তাকে শেষ করতে হবে। তার সমস্ত জনবল, এমনকি সরকারের দায়িত্বশীল সবাইকে তিনি পাঠিয়েছেন। দেখেন এই বড় নেতার প্রসঙ্গ কেন আসবে আমি জানি না। জামাতের ওই এলাকার মানে আমি তো দেখলাম যে স্থানীয় নেতৃবৃন্দ আমির চলে এসেছে, তারাও মাঠ থেকে চলে এসেছে। বিএনপির নেতৃবৃন্দ তো দায়িত্বশীল ভূমিকা পালন করছে, কারণ ওই এলাকার অধিকাংশ আসনে কিন্তু বিএনপি বিজয়ী হয়েছে। তো বিএনপিকে আপনি কোনোভাবেই দায়িত্বজ্ঞানহীন বলতে পারেন না। আমি শেষ করি। তো সেখানে বিএনপি অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আমাদের অপোজিশনে যারা আছে তাদেরকে বলবো শুধুমাত্র নিজেদের চোখ দিয়ে সব দেখবেন না, বরং জনগণের চোখ দিয়ে দেখেন। জনগণ কি বলেছে যে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করছে না? আবুল হাসান রুবেল, আপনার কাছে আসছি। এই যে দোষারোপের রাজনীতি, এক দল আরেক দলকে দোষারোপ করছে, কে টি শার্ট পরে নামলো পানিতে, বা কে পাঞ্জাবি পরে এগিয়ে গেল, কে আগে গেল, কে পরে গেল, এই দোষারোপ না করে আসলে সব দল যদি এই দুর্যোগপূর্ণ সময়ে, সংকটময় মুহূর্তে সবাই মিলে একসাথে কাজ করার প্রবণতা রাখতো, তাহলে কি আরো আমাদের জন্য ভালো হতো? ধন্যবাদ। আমি মনে করি যে বাংলাদেশে আসলে আমাদের একটা জাতীয় সংস্কৃতি আছে। এটা হচ্ছে যে কোনো দুর্যোগে আমরা আসলে এক হয়ে যাই এবং সবাই আসলে ঝাঁপিয়ে পড়ে। মানুষ, বাংলাদেশের মানুষ আসলে দুর্যোগে, যখন দুর্যোগ হয় তখন সবাই ঝাঁপিয়ে পড়ে, যার যার মতো করে সবাই কাজ করতে থাকে। এটার ভেতরে সরকারি দল কাজ করবে, বিরোধী দল কাজ করবে, আরও অন্যান্যরা সকলে কাজ করবে, সামাজিক সংগঠন কাজ করবে, রাজনৈতিক অন্যান্য সংগঠন কাজ করবে, মানে এবং এগুলো করছে। ধরেন আমাদের দল থেকেও আমরা প্রথম থেকেই আসলে এটার সঙ্গে আছি, ওইখানে গিয়ে খোঁজ খবর নিচ্ছি, আমরা যা সামর্থ্য সেই অনুযায়ী সহায়তা করছি এবং এইটা বাকিরাও করবেন। এটি হচ্ছে স্বাভাবিক। এটা হচ্ছে একটা যে কোনো একটা জাতীয় দুর্যোগে, বাংলাদেশে এটা অতীতেও দেখা গেছে, বর্তমানেও নিশ্চয়ই দেখা যাবে যে বাংলাদেশের জনগণ আসলে জাতীয় দুর্যোগের সময় আসলে ঐক্যবদ্ধ হয়ে যান। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে দুর্যোগ কেন সৃষ্টি হয়, মানে এর ভেতরে কিছু আছে প্রাকৃতিক আর কিছু আছে হচ্ছে মনুষ্য সৃষ্ট, আমাদের নিজেদের সৃষ্ট। এই বিষয়ে আসলে যে দীর্ঘমেয়াদী পদক্ষেপ, সেই দীর্ঘমেয়াদী পদক্ষেপগুলো আমাদের এখানে নেওয়া হয় না। যেমন ধরেন পাহাড়ি ধস হচ্ছে, পাহাড়ের ঢল হচ্ছে, এই যে জায়গা, এখানে ধরেন পাহাড় কাটা হচ্ছে, পাহাড়ের গাছ কেটে ফেলা হচ্ছে, এখানকার ভেজিটেশন নষ্ট করা হচ্ছে, পাহাড় দখল করা হচ্ছে। এই যে চক্র, এই চক্র থেকে বের হওয়ার কথাটা তো খুবই জরুরি যদি আপনি আসলে দীর্ঘমেয়াদে এর মানে চান। তাহলে ধরেন এখন সহায়তা অবশ্যই করবেন, কিন্তু এই সমস্ত সময়ে এই কথাগুলো তুলে ধরার দরকার যে এই সমস্যাগুলো আসলে কেন সৃষ্টি হচ্ছে। ধরেন ঢাকা শহরের জলাবদ্ধতা, যেটা নিয়ে একেবারে শুরুতেই আপনিও বলছিলেন। ধরেন ঢাকা শহরের জলাবদ্ধতা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে আমাদের যে প্রাকৃতিকভাবে নিষ্কাশনের যত সুযোগ ছিল সবগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। খাল, নদী, চারপাশের সমস্ত কিছু, এগুলোর সাথে কোনো ধরনের এখানে শহরের সংযোগ নাই। এখানে ধরেন রান অফ ওয়াটার হওয়ার কথা ছিল হচ্ছে 10%, মানে বাকিটা হচ্ছে পানির ভেতরে চলে যাবে আর উপরে থাকবে 10%। আমাদের ঢাকা শহরে এটা হয়ে গেছে এখন 60-70%। তার মানে হচ্ছে যে এইখানে নগর পরিকল্পনায় একটা বড় ধরনের গলদ এখানে আছে। এসে নগর পরিকল্পনায় বেশ কিছু কাজে হাত দিয়েছেন এবং আমরা খাল খননের বেশ কিছু প্রজেক্ট দেখেছি এবং এরও কিছু সমালোচনাও আমরা সবসময় দেখেছি বিরোধী দলের পক্ষ থেকে। বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি মনে করি যে ঢাকা শহরের আশেপাশে যে খালগুলো আছে বিশেষত, সেগুলো খনন করা তো মানে সারা দেশেই জরুরি, ঢাকা শহরেও এটা জরুরি এবং খাল পুনরুদ্ধার, খাল খনন এটা খুবই জরুরি ব্যাপার বাংলাদেশের জন্য। বাংলাদেশের এটা মানে ধরেন এটা আপনি কৃষির জন্য বলেন, কৃষিতে সেচের জন্য বলেন, কিংবা এই যে নয়নজুলি যেটাকে বলে ছোট ছোট খাল, হ্যাঁ, এই ছোট ছোট খালগুলো রাস্তার পাশে যদি থাকে তাহলে আসলে এখানের যে জলবদ্ধতার সংকটটাকে মোকাবেলা করা যাবে। আবার ধরেন এখানে আরও আমাদের দীর্ঘমেয়াদের চিন্তা করতে হবে, কারণ আগে যা যা করা সম্ভব ছিল সেগুলো না করার ফলে ধরেন আপনি অনেক জায়গা খাল দখল করে অনেক বড় বড় বিল্ডিং উঠে গেছে। এই জায়গাগুলোকে যদি এখন করতে যান তাহলে আসলে আপনার খরচ যেমন বাড়বে, তেমনিভাবে নতুন করে আমাদের আসলে সিটিকে চিন্তা করতে হবে এবং এখানে একটা গ্রহণযোগ্য জায়গা হতে পারে যে ধরেন আপনার এখানে তো মাটিগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে, মাটিগুলোর উপরে সমস্ত বিল্ডিংগুলো উঠে গেছে, ফলে এখন এমন ম্যাটেরিয়াল দিয়ে আসলে রাস্তা, তারপরে এবং এমনকি ফুটপাথ এগুলো নির্মাণ করা যাতে করে আসলে তার ভেতর দিয়ে পানি যেতে পারে, যেটাকে স্পঞ্জ সিটি বলা হয়।
যেটার উদাহরণ কিছুটা চীনে আসলে তারা করে দেখাচ্ছে। তারপর আমাদের এখানে রেইন ওয়াটার হারভেস্টের ব্যবস্থা করা দরকার। এই সমস্ত জায়গাগুলো যদি আমরা করি তাহলে আসলে দীর্ঘমেয়াদে এই সমস্ত সংকটগুলো থেকে আমরা কিছুটা মুক্ত হতে পারবো। ফলে আমি যেটা মানে সমস্যা দেখি, সমস্যা হচ্ছে যে কোনো সংকটে আমরা পরস্পর বিরোধিতা করতে পারি, পরস্পরের উপরে চড়াও হতে পারি অনেক বেশি, কিন্তু এর দীর্ঘমেয়াদী সমাধানটা কি, এই দীর্ঘমেয়াদী সমাধানের ব্যাপারে আমাদের মানে একটু মাথা ব্যথাটা বেশি করা দরকার। কারণ বাংলাদেশে এই যে প্রাতিষ্ঠানিকভাবে এই সমস্যাগুলোর সমাধান করা এবং এটার জায়গায় নিয়ে যাওয়া, এটাই হচ্ছে বাংলাদেশের সংকট। আমাদের এইটা সংকট না যে আমরা কেউ দাঁড়াই না, অমুক যাচ্ছেন না কেন বা তমুক যাচ্ছেন না কেন। মানে আপনি যাওয়াটা ব্যক্তিগতভাবে হয়তো এটার একটা প্রতীকী মূল্য আছে, কিন্তু এটা এমন কিছু ম্যাটার করে না মানে পিপলের লাইফে। জনগণের আপনার চেহারা দেখলে জনগণ খুব মানে যে পানিবন্দী আছে সে পানি থেকে মুক্ত হয়ে যাবে, ব্যাপারটা তো এরকম না। মানে ফলে এখানে আসল জায়গাটা হচ্ছে যে আপনি যা যা করা কর্তব্য সেগুলো করছেন কিনা স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে। জি, ধন্যবাদ আবুল হাসান রুবেল। আতিকুর রহমান, আবার আসবো আপনার কাছে। এই যে বন্যা পাহাড় ধসে আপনারা যে বিষয়টির প্রথমেই দৃষ্টি দিলেন, যে কে এসে পৌঁছেছে ঘটনাস্থলে, সেই বিষয়টির উপর আপনি নজর দিচ্ছিলেন, যে কথাটি বলছিল আবুল হাসান রুবেল, সেটা আসলে খুব একটা ম্যাটার করে না। কারণ মানুষ যখন দুর্যোগপূর্ণ অবস্থায় থাকে তার কাছে সাহায্য পৌঁছেছে কিনা সেটি অনেক বেশি ইম্পর্টেন্ট। মানুষ কে আসলো, কোন নেতা আসলো, সেটা বোধহয় খুব একটা গুরুত্বপূর্ণ তখন থাকে না। তো আমি আপনার কাছে জানতে চাই যে এই যে সরকারের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় বিরোধী দলের আসলে ভূমিকা কি অভিযোগ করা ছাড়া? দেখুন, আমি আমার প্রথম রাউন্ডে বক্তব্য কিন্তু বলেছি যে কে গেছে ওখানে, আপনি গায়ে পড়ে কেন এগুলো করেন। আমি কিন্তু বলি না কে গেছে, আমার দায়িত্ব আমি বলবো যে সরকারের উচিত কেউ যায়নি, আমরা দেখিনি আমরা। হ্যাঁ, এমপিরা যাবেন, স্বাভাবিক বিষয়, কিন্তু মন্ত্রীদের যাওয়া আমরা দেখিনি। যদি ভুল না করে থাকি, আপনি বলেছেন যে জামাতের আমিরের যাওয়াকে আমি সরকারের পক্ষ থেকে বড় কোনো নেতা যায়নি, আপনি এই কথাটি বলেছেন। কিন্তু আমি জামাতের আমিরের যাওয়া কিন্তু কোর্ট করি নাই, আমি জানি কোর্ট করি নাই, কারণ জামাতের আমিরের এই কাজটা রেগুলার রুটিন ওয়ার্ক। বাংলাদেশে যত দুর্যোগ হয়েছে, সবার দুর্যোগে সবার আগে যিনি যান তিনি কোনো ফুটেজ করা লাগবে আমি কোর্ট করি বা না করি, এটা আসলে নিউজ। আমি শেষ করে যিনি কাজ করেন তিনি অত ফুটেজ পান। জামাতের আমিরের ফুটেজের জন্য ওই যে আপনার শহীদ পরিবার যারা ছিলেন আমাদের জুলাই আগস্ট আন্দোলনে, প্রত্যেক পরিবার 2 লাখ করে টাকা পেয়েছে, এটি ফুটেজের জন্য, দায়িত্বের কারণে দিয়েছেন। যে 50টি পরিবার নিহত হয়েছেন মানুষ, প্রত্যেক পরিবারকে 3 দিনের মধ্যে 50,000 টাকা দেওয়ার ওয়াদা দিয়ে আসতেন, এটি ফুটেজের জন্য নয়। এখন পর্যন্ত জামাতের সকল নেতাকর্মীরা মাঠে আছেন। এখন আপনি বলেন মাঠে নাই, বলতে পারেন মাঠে নাই, জনগণ নির্ধারণ করবে কে আছে নাই। আমরা টকশোতে বলবো কে আছে কে নাই, অমুক ভালো তমুক ভালো। আখিরি আসলে মানুষের মূল্যায়নটা বড় বিষয়। দেখুন, আমি যদি বলি যারা আমরা রাজনীতি করি, রাজনীতিবিদদের সমাজ আমরা নিজেরা না দিই। একজন বয়োজ্যেষ্ঠ মানুষ গেলেন একটা এলাকাতে, আপনি একজন রাজনীতিবিদ, উনি 70-এর মতো ওনার বয়স, অনেকেই বলেছেন আমি আপনাদের সাথে একাকার হওয়ার জন্য আসছি। এই যে যাওয়া কোমর সমান পানিতে নেমে গিয়েছেন তো তিনি, কিন্তু এটাকে মনে করি কেন গিয়েছেন, তার মানে আপনি আসলে বিরোধিতা করার কোনো সুযোগ আপনার নাই। এবং উনি যাওয়ার কারণে সবাই জানতে পারছে যে এত ভয়াবহ অবস্থা বন্যার হয়েছে। আপনার একটা বিষয় আমি একটু কথাটা বলতে চাই যে ওনার আমি আবারও আসি সেই প্রসঙ্গে, যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নিজে ওখানে উপস্থিত হওয়া নিয়ে কেউ বিরোধিতা করেনি। আমরা জানতে চাচ্ছি যে সরকারকে আপনারা কিভাবে সহায়তা করতে পারছেন এই উপস্থিত হওয়া। দেখুন, প্রথম হচ্ছে বিরোধী দল তার জায়গা থেকে আমরা চেষ্টা করব। সরকারের দায়িত্ব যে যখন কোনো দুর্যোগ হয়, দায়িত্বটা কার বলুন তো আপনার? তখন সরকার বলে আমরা সবাইকে এগিয়ে করতে চাই। জামাত ইসলামের আমি বলেছেন না যে আমরা সংসদে কথা বলবো যাতে করে এটা স্থায়ী একটা সমাধান হয়, আমরা তো প্রস্তাব দিয়ে ফেলেছি। এবং জামাতের পক্ষ থেকে কোনো উদ্যোগ না হলে যে কোনো সময় উদ্যোগের সাথে সমর্থন করার মতো আমরা প্রস্তুত আমাদের আছে। এখন আমরা কি আগে দিব না সরকার আগে দেবে বলুন? দেখুন, যিনি শেয়ারে থাকেন, আমি সমালোচনা কার করবেন? পদে আছেন আপনি, ভালো কাজের আপনি প্রশংসা পাবেন, আবার সমালোচনা আপনার হবে। যদি কোনো সমালোচনা নাই হয় আপনার, তাহলে আপনি সব কাজই ভালো করেছেন। আপনি সমালোচনা থাকলে সেখানে কাজের গতি আসে, ভুল ত্রুটি বের হয়, দায়িত্ববোধ তৈরি হয়। মনে করে না প্রধানমন্ত্রী যা করেছেন সব ভালো করেছেন, কোনো খারাপ কাজ করেন না, এই কথায় ভালো শোনা যাবে? আমরা দেখিয়ে দিব এই কাজটা করা দরকার। এটা যখন দুর্যোগ আসে, দেখুন এটা রুটিন ওয়ার্ক, প্রধানমন্ত্রীর কাজগুলো বলা যায় একদম রুটিন ওয়ার্ক। এটা আমি এখন নেটে পাই যাবেন, এটা
যে দুর্যোগ মোকাবেলায় 10টা করণীয় বলতে চাই। উনি যা বলেছেন রাশেদ ভাই, ওই 10টা করণীয় এখন আমাকে বলে দেবে ChatGPT যে এটাই করতে হবে, সেখানে এটাই প্রস্তুতি, এটাই সরকারের কাজ, এটাই তার অর্গানগুলো কাজে লাগাবেন। কিন্তু আমরা দেখতে চেয়েছিলাম জনগণের পাশে গিয়ে তার দুঃখটাকে বোঝা, কষ্টটাকে বোঝা, শোষককে দেখায় যে দাবি করতেই পারি, আমরা করতে পারি না, দাবি কত অন্যায় না সেখানে। এখন যে কোনো সরকার যেতে পাশে সরকারের বিষয় না, আমি দাবি করাটি আবার অন্যায়। দেখুন আমরা যেটা বলি, আমরা সব জায়গাতে রাজনীতি খুঁজতে গেলে এটি আসলে আমাদের জন্য বেমানান। যার ভালো কাজ তা আপনি এটাকে স্বীকৃতি দেন, আপনি পারেন না সেটা আপনার দুর্বলতা অবশ্য হতে পারে, কিন্তু ভালো কাজ করলে না এই ভালো কাজ এভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে, তার মানে আপনি হীনমন্যতায় ভোগেন, আপনার মন ছোট, সংকীর্ণমনতা। আপনি আচ্ছা, রাজনীতিতে করতে হলে বড় মন লাগে, ছোট মন নিয়ে রাজনীতি করা যায় না। যেটা ভালো, ভালোকে ভালো বলেন, অ্যাপ্রিসিয়েট করেন, আচ্ছা। আর উৎসাহিত হবে না আতিকুর রহমান, ভালোটা ভালো না, আবারও আসবো আপনার উনি কেন কাছে। জামা খুললেন, এই যে কথাগুলো বলা, এটা একদম ছোট মানসিকতা। এত ছোট ন্যারো মেন্টালিটি নিয়ে রাজনীতি করলে মানুষ আমাদের খারাপ জানবে। ভালোকে ভালো, এবং আমরা বলেছি তো সরকার ভালো কাজ করুক, আমরা তাকে সহযোগিতা করব, বলি না আমরা ভালোকে আমরা প্রশংসা করে যাচ্ছি, খারাপ খারাপ হইতে আমার দায়িত্ব তো আমাদের। আমরা তো সব ভালোকে আমরা খারাপ বলছি না, কারণ আমি খারাপ বলতেই পারবো না। সরকার বাহাদুর যা করবেন সব একদম ঠিক, আর সরকার যা বুঝবেন সবই ঠিক, আমরা সরকারি দল যা বুঝবো সবই ঠিক, বিরোধী দল সব অথর্ব বোকা, কিছুই বোঝে না, এরকম মনে করেন, ঠিক না। আসলে জি, আতিকুর রহমান। আমাদের সঠিক জায়গায় সঠিক মন্তব্য করে জনগণকে সঠিক কথাটি বলা প্রয়োজন। ধন্যবাদ। রাশেদ খান, জি। সরকার যে মহোদয় যা করেন সব ঠিক, এই আলোচনায় ছিলাম আমরা। আমি সেই সাথে একটু যোগ করব যে রাজধানীতে বর্ষা এলে আমাদের প্রতি বছরের চিত্র যেটি, উন্নয়নের সব দাবি ভেসে যায় বৃষ্টির পানিতে। গত এক দশকে যেটি দিয়ে শুরু করেছিলাম যে জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প নেওয়া হয়েছে, দক্ষিণ সিটি প্রকল্পের ব্যয় 1202 কোটি টাকা থেকে বেড়ে 1719 কোটি টাকা হয়েছে, অথচ পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED বলছে যে পরিকল্পনায় গলদ ছিল, এমন কথা বলছে। শতভাগ অগ্রগতি দেখানোর পরও কেন মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে এই যে ঢাকা অস্থায়ী এক জলনগরী হয়ে যায়, হাঁটা যায় না রাস্তায়, এমন অবস্থা তৈরি হয়? এটা আসলে কেন হয়? দেখেন, অত্যন্ত কি দুঃখজনক। পরিকল্পনা? আমি নিজেও আজকে 2 ঘন্টা জ্যামে আটকেছিলাম, মানে রাস্তা যেহেতু তলিয়ে গেছে। এখন এর জন্য আপনি কি সরকারকে দায়ী করবেন? আতিক ভাই যে কথা বলছিলেন যে সরকার যেহেতু অল্প বয়সে, সরকারকে দায়ী করা যাবে না। দেখেন, আমরা এই কথা বলি নাই। বিষয়টা হলো যে আতিক ভাইরা যৌক্তিক এবং গঠনমূলক সমালোচনা করবেন। তিনি যে সময় মানে প্রশ্ন তোলেন যে বড় কোনো নেতাকে দেখা যায়নি। এখন সাইদ আল নোমান একজন ইয়াং নেতা, চট্টগ্রাম 10 আসনের, হুম্মাম কাদের চৌধুরী, ব্যারিস্টার মিল হেলাল, জামাতের আমির পৌঁছানোর আগেই তারা সেখানে কাজ শুরু করেছেন। আমি আগেই বলেছি যে হুম্মাম কাদের চৌধুরীকে কি আতিক ভাই চেনে না? তিনি কি আসলে মীর হেলাল সাহেব, তিনি একজন মন্ত্রী, তাকে চিনেন না? সাইদ আল নোমান, তাকে কি চিনেন না? এখন তিনি এই যে বললেন যে বড় কোনো নেতা যায়নি, হয়তো তার কাছে প্রত্যাশা রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন। হ্যাঁ, যাবেন, একটু ধৈর্য ধরেন। এখন আমাদের বিরোধী দলের নেতা যেভাবে তিনি যেখানে সেখানে যেতে পারেন, রাষ্ট্রীয় প্রটোকল, নিরাপত্তা, নানান কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার আগে প্রস্তুতি লাগে। এখন আপনারাই তো অনেক সময় প্রশ্ন তোলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর এইভাবে আসলে যত্রতত্র যাওয়া উচিত না, এবং তার প্রটোকল বাড়ানো উচিত, তার নিরাপত্তা বাড়ানো উচিত। আমরা দেখেছি যে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে নানান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে কথা বলা হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। এটি জানার পরেও আপনারা যে সময় তাকে আবার প্রশ্নের মুখোমুখি করেন, এটা আসলে দুঃখজনক। নিশ্চয়ই আপনিও দেখেছেন, আতিক ভাইও দেখেছেন যে সেখানে বিএনপির নেতারা শুরু থেকে আছে, মানে ওই এলাকার যারা এমপি তারা কেউই আসলে ঘরে বসেছিল না। দেখেন, একজন আপনি দেখেছেন আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর প্রটোকল ভেঙে কি কোথাও গিয়েছিলেন? মানে আমি জানার জন্য না, আপনাকে প্রশ্নটা প্রটোকল ভেঙে করলাম। তিনি অনেক কোথাও কি গিয়েছিলেন? অবশ্যই গিয়েছেন, বিভিন্ন জায়গায় তাহলে গিয়েছেন। বন্যা দুর্গতদের যাবেন, এলাকায় যাওয়ার শোনেন, বিষয়ে সেই যখন কথা অবশ্যই তিনি যাবেন। তার তো অনেকগুলো রুটিন দায়িত্ব থাকে, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, যেটা আমাদের অপোজিশন লিডার তার থাকে না। স্বাভাবিক তিনি যে কাজগুলো করতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী চাইলে সাথে সাথে না, সেটা আমরা পারবেন যাওয়ার না। ব্যাপারে গুরুত্ব দিচ্ছি না, না, আমরা যাবেন। কার্যক্রমকে নিয়ে বেশি কার্যক্রম তো গুরুত্ব ওই যে আমি দিচ্ছি। বললাম না, অবশ্যই। 10টা তো কার্যক্রম ইতিমধ্যে দৃশ্যমান। আতিক ভাইরা বা আমাদের অপোজিশনের পক্ষ থেকে বলতে পারেন যে এই 10টা কাজের সাথে আরো 10টা কি কি কাজ যুক্ত করা যায়, তিনি এখানে বলতে পারতেন। তিনি এসেই কিন্তু বললেন যে একজন মেয়াদ উত্তীর্ণ মেয়র, শব্দটা শুনতে কেমন লাগে বলেন? এখন তিনি যে সময় কথা বলবেন সেই সময় কি আমি কোনো কথা বলবো না? আমি কি এখানে সাধু হয়ে বসে বসে শোনার জন্য টকশোতে এসেছি? স্বাভাবিকভাবে আমাকেও বলতে হবে।
আমাকে তো কথাগুলো বলতে হবে। দেখেন, মানে রাজনীতি করতে গেলে বড় মন লাগে, বিএনপির থেকে বড় মন আর কোনো দলের নাই। বিএনপি সবসময় বড় মন করেই কিন্তু জামাত ইসলামকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছে। গণঅভ্যুত্থানের পরে জামাতের রাজনীতি দেখেন, জামাতের রাজনীতি আওয়ামী লীগের পতন হয়েছে, এবার বিএনপির পতন ঘটাও। বিএনপি নব্য ফ্যাসিস্ট। হ্যাঁ, বিএনপি মানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করছে না, জুলাই জাতীয় সনদ নিয়ে প্রতিটা দিন জামাতের আমির মিথ্যাচার করছে। আচ্ছা, সেখানকার ঐক্যমত কমিশনে তো আমি ছিলাম, রুবেল ভাই নিজেও ছিল। জিজ্ঞেস করেন, আমি এখন জুলাই জাতীয় সনদ নিয়ে কথা বলবো, রুবেল ভাই আমাকে বলবেন যে আমি মিথ্যা বলছি না সত্য বলছি। দেখেন, এই যে নোট অফ ডিসেন্ট নিয়ে, নোট অফ ডিসেন্ট নিয়ে যে বিতর্ক, মনে হয় আমরা একটু আলোচনা থেকে না, সরে যাচ্ছি। আলোচনার আমাদের মধ্যে বন্যা আসছি, পরিস্থিতি এবং জলাবদ্ধতা আলোচনার নিয়ে মধ্যে আছে আসছি, আজকে। এটাও দরকার। এটা তো মানে আলোচনা আমি করেছি। প্রতিদিনই দেখেন, ওই বিষয়ে আলাপ হয়ে থাকে। আমি একটু শেষ করি, যেহেতু আতিক ভাইরা প্রতিদিন এটা নিয়ে প্রোগ্রাম করতেছেন, বৃষ্টি ভিজেও তো প্রোগ্রাম করেছেন রংপুরে, তার মানে এই বিষয়টা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই আসতেছি। দেখেন, সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে। এটা কে বলেছিল? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন। তিনিই বলেছিলেন যে কোন দল কতটুকু সংস্কার ঐক্যমত হবে আর কোন দল কতটুকু সংস্কার ঐক্যমত হবে না সব আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো। তার মানে কি? তার মানে ভিন্ন মত দেওয়া যাবে, এই ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন। তাহলে এখন এই যে আমাদের ভাইয়েরা বৃষ্টি ভিজে, তারা বৃষ্টি ভিজে বলতেছেন যে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট নিয়ে বিএনপি প্রতারণা করেছে। বিএনপি কোথাও প্রতারণা করে নাই, বরং বৃষ্টি ভিজে যে বিএনপির বিরুদ্ধে প্রতারণা করা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, এটা তো অন্যায্য। বরং এই সংকট মোকাবেলায় আমরা সবাই মিলে আসুন, একসাথে কাজ করি। একদিকে আপনি চট্টগ্রামে যাচ্ছেন, অবশ্যই আমরা সাধুবাদ জানাই যে জামাতের আমির ভালো কাজ করছেন, কিন্তু অন্যদিকে বৃষ্টি ভিজে রংপুরে আবার আপনি বিএনপির বিরুদ্ধে জনগণকে ফুসলিয়ে তুলতেছেন, খেপিয়ে তুলতেছেন, মিথ্যাচার করতেছেন। ভাই, এটা তো হয় না। বরং এই জাতীয় সংকট মোকাবেলায় আমাদের সবার উচিত একসাথে কাজ করা। দেখেন, তিনি বললেন যে আমরা ফুটেজ চাই না, তিনি আবার এখানে বললেন যে প্রত্যেক শহীদ পরিবারকে 50,000 টাকা করে দেওয়ার জন্য জামাতের আমির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আপনি ফুটেজ চান না, তাহলে এখানে কেন বললেন? আপনি দান করবেন, ভালো কথা, আপনি নিজ দিয়ে করেন, আপনি কেন ঘোষণা দিতেছেন? আপনি বলতেছেন যে আপনি ফুটেজ চান না। ইসলামে দান কাকে বলে বলেন? ইসলামে দানটা হলো আপনি ডান হাত দিয়ে করলে বাম হাত জানবে না, বাম হাত দিয়ে করলে ডান হাত জানবেন। আপনি তো ঘোষণা দিয়ে করতেছেন। আপনি বলতেছেন যে মানে জুলাই শহীদদের কথা বললেন যে তাদেরকে সহায়তা করা হয়েছে। আপনি এখানে কেন বলতেছেন সহায়তা করা হয়েছে? আপনি বলছেন যে আমরা একজন জুলাই শহীদের মাকে আমরা মানে এমপি করেছি। আপনি এগুলো কেন বলতেছেন? ফুটেজ যদি না চান, আপনি তো দান করেছেন। দান তো মানুষ কেউ মানে এইভাবে ঘোষণা দিয়ে করে না। তো জামাত ইসলাম আসলে অ্যাকচুয়ালি কি রাজনীতি করতে চাচ্ছে আমরা নিজে এখনো পর্যন্ত স্পষ্ট না। আমরা তাদের প্রতি কিছু যোগ করতে চান কিনা? আমি রাশেদ খানের কথার প্রতিক্রিয়া আপনার কাছে আমি শুনবো। কাউন্টার দেব না আজকে, কারণ কাউন্টার দিয়ে টকশোর পরিবেশটাকে ভিন্ন দিকে নেওয়াটা আমি পার্সোনালি অপছন্দ করি। যদি উনি চান যে আমি কাউন্টার করি, আমি কাউন্টার করব না আজকে। আমরা চাই আপনি কাউন্টার করেন। কাউন্টার বললে কাউন্টারও একটা মাত্রা থাকে, লিমিট থাকে, কারণ কাউন্টার আমি যেগুলো বলেছি আপনি উত্তর দেন, সমস্যা নেই। দেখুন, আপনি ওই যেই ইস্যুই দিবেন খাস কাটা ওই জায়গায় আলোচনা যাবে। আলোচনা বন্যা ইস্যু নিয়ে চলে গেছে গণভোট, এটা কেন বলো? মানে এমন একটা অবস্থা। আমি বলি মানে হচ্ছে আপনি কিছু মুখস্থ করে আসেন, প্রশ্ন যাই করবে গরুর রচনা মতো করে লাগাই দাও, চালাই দাও, মিলাই দাও। রাশেদ ভাইকে আমি ফলো করি টকশোতে, উনি যেখানে একটা উদ্দেশ্য নিয়ে আসেন। দেখুন, বিএনপির বহু এমপির সাথে আমরা টকশো করেছি, অসুবিধা হয় না, কিছু বহস হবেই সেখানে, কিন্তু বহসের নামে একদম ন্যারেটিভলি উপস্থাপন করা, এটা কিন্তু আমার কাছে খুব যৌক্তিক মনে হয় না। আমরা সবাই সমাজে মেনটেন করি, সবাই আমাদের একটা ব্যক্তিত্ব আছে। টকশোতে বসে আমরা এরকম হাউকাউ করবো, লাঠার মানে হাত দেবো করবো, আর মানুষ আমাদের হাসবে, এরা কি রাজনীতিবিদ না, এরা আসলে এখানে জগা করতে গিয়েছে। সুতরাং টকশোর একটা যে বুদ্ধিভিত্তিক দিকটা, মনে এটাও আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যা বলি মানুষ সেগুলো তুলাদণ্ডে মাপে, কে সত্য। আমি যেটা দেখুন, আচ্ছা বলুন তো, আমরা রাজনৈতিক দল করি, উনি বলেছেন যে গোপন, আপনি ব্যক্তি দেন তখন গোপনে দেন, কিন্তু আমি তো রাজনীতি করছি, ঠিক না? মানুষ জানবেন আমি কি করেছি। আমি বলেছি আমি দিব, এত টাকা করে দিব, এটা মানুষ জানার জন্য, তো অন্যরা উৎসাহিত হয়। যদি আমি কিছুই না বলি, মানুষ কিভাবে আসবে? এবং জামাতের আমি যার কারণে বহু লোক সেখানে এখন যাচ্ছেন, তারা বুঝতেছেন খুব ভয়াবহ অবস্থা। যদি আমি না যেতাম, এ কাজ সেখানে কি হতো আসলে? এই জন্য আমরা যেটা বলি, আসলে আপনি বিরোধী দলের কাজটা কি আসলে? দেখুন, উনি বলেছেন গণভোট নিয়ে, এটা কি বলার কোনো ইস্যু না? এটা কি কোনো জাতীয় সংকট না? এটা সংকট তো একটা। এখানে আমরা তো চাই দেশটা সংকটবিহীন চলুক, আমরা চাই বিএনপি শুভাকাঙ্ক্ষী, আমরা চাই যে দেশটা ভালো চলুক। ফ্যাসিবাদের আমলে দেশটা ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন সরকার তারা দেশটাকে ভালো করে পরিচালনা করুক। ঢাকার জলাবদ্ধতা নিয়ে আমি কথা বলছিলাম যে গতকাল রাত থেকে যে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আজ রোববার দিনের শুরুতে চরম ভোগান্তিতে পড়েছেন শহরের প্রতিটি মানুষ যারা বের হয়েছেন।
বাসার বাইরে। এই যে ঢাকার জলাবদ্ধতা নিরসনের ডিএনডি প্রকল্প, 2 সিটির হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন শেষেও জুরাইন সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আরও বেড়েছে। আপনার কি মনে হয় আতিকুর রহমান যে এটি আসলে কেবলই পরিকল্পনার দুর্বলতা? কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে পরিকল্পনার দুর্বলতা হিসেবে এটিকে চিহ্নিত করা হয়েছে, নাকি এর পেছনে মেগা প্রকল্পের নামে মেগা কোনো দুর্নীতি জড়িত আছে বলে আপনার মনে হয়? এটি তো আছে, আমি বলেছি আপনার প্রথম রাউন্ডে যে উন্নয়ন বেশি হবে, দুর্নীতিও বেশি হবে, এবং বাংলাদেশের কোনো কাজটাই আসলে টেকসইভাবে করা হয় না। দেখুন, বাংলাদেশ সিটি কর্পোরেশন একই রাস্তায় সিটি কর্পোরেশন করে, আবার পেছন দিয়ে ওয়াসা করে, তারপর আবার ফান্ড উন্নয়ন বোর্ড করে, আবার রাজুক করে, মানে কোনো সমন্বয় নাই। মানে একটা দেশে যারা উন্নয়ন করবেন, কে কখন করবেন, সবগুলো একসাথে যদি করানো যায়, যে যার মতো বাজেট পান তিনি উন্নয়ন করেন, আবার বাকিরা আসেন। মানে জনগণের জন্য যে একটা চিন্তা করে, দেখুন আমরা এত বছর, প্রায় 54 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, এখনও কোনো নগর পরিকল্পনা যে সুনির্দিষ্টভাবে যে আমি এই সংকটটা 2 বছরে সমাধান করব, এই সংকটটা 5 বছর সমাধান করব, আমরা জানি না। কিন্তু মানুষ জানে না যে আমাদের নগর পরিকল্পনা কি আছে। খাল খনন বলেন, আমাদের ড্রেনেজকে আপনি আরও মানে করেন, ড্রেনেজটাকে আরও সম্প্রসারণ কথা বলেন, আমাদের খাল উদ্ধারের কথা বলেন, এই যে অনেকগুলো দিক সেখানে বলে থাকি আমরা। আমাদের ধরেন নিম্নভূমি যে আমাদের বরাট হয়ে গেছে, মানে মানুষ জানতে চায় যে আমার এই ক্রাইসিস মুহূর্তটা একটা গভর্নমেন্ট কিভাবে সমাধানটা করবে। হ্যাঁ, আমি জানতে চাই 2 বছরে আমার এত % খাল পুনরুদ্ধার হবে, আমি জানতে চাই 3 বছরে আমার ড্রেনেজটা এত % সম্প্রসারণ হবে, আমি জানতে চাই আমার খালগুলো এই পরিমাণ খনন করা হবে। আমি কি জানি? আসলে যখন সংকট আসে তখন আমাদের সব আলোচনা, আমরা মনে করি এই সরকার যদি নতুন আসছে, আমাদের সুযোগ আছে, এখন আমরা বলে দেখ আমাদের এই নগর পরিকল্পনা, এখানে 2-2.5 কোটি মানুষ আছেন, এই 10টা সংকট আমাদের মোটা দাগে আছে। এই সংকটকে আমরা গবেষণা করেছি, অ্যানালাইসিস করেছি, করে আমরা এই 10টা করণীয় ঠিক করেছি। এই করণীয়টা গ্রাজুয়ালি হবে, আমরা জানবো, আমরা আশ্বস্ত হবো। আমরা সব কাজই হয়, সবাই সব কাজ করেন, কিন্তু আখেরি জনগণ ভোগান্তিটা হয়, আফসোস হয় আমাদের। আসলে আমরা পেলাম কি, করলাম কি করলাম, এটি হচ্ছে আমাদের বাস্তবতা। আমরা মনে করি এই দেশকে যদি সুন্দর করতে হয়, সুন্দর প্ল্যান করেন আপনি। অনেক আমাদের দেশের বহু কি লোক, প্ল্যানিং, মানে আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে সরকারের, আমি কিন্তু যেমন বলেছি 10টা পরিকল্পনার কথা আমরা দেখুন, শুনলাম, আপনারা কিছু যোগ করতে আচ্ছা, আমি চান? যে বলছি, যেমন আমাদের অপরিকল্পিত নগরায়ন, এটাকে আপনি প্ল্যানে নিয়ে আসবেন। আমাদের খাল খননের কথা আমরা বলেছি, আমাদের ড্রেনেজ সিস্টেম দুর্বলতা আছে, আমাদের সম্মানের অভাব আছে বিভিন্ন সংস্থার মধ্যে, আছে না সেগুলো? এখন আপনি যখন সেগুলোকে অ্যাড্রেস করবেন যে আমার এখানে এই 10টা সমস্যা জলবদ্ধতার কারণে হচ্ছে, হ্যাঁ, আমার ড্রেনেজ সিস্টেম, আমার খাল খনন, আমার জলাশয়গুলোকে আমার উদ্ধার করতে হবে, এগুলো তো মোটা দাগে আমাদের পানি নিষ্কাশন কোন জায়গায় দিয়ে আমাদের যাবে, সেই রাস্তা ঠিক আছে কিনা, আমার ড্রেনেজ সিস্টেমটা সেখানে ময়লা আবর্জনা ভরাট থাকে কিনা, এই যে দিকগুলো আছে, এগুলোকে আপনি অ্যাড্রেস করেন যে আমার এই 10টা সংকট আছে, এই 10টা সংকট আমি গবেষণা করেছি, ইঞ্জিনিয়ার আছেন, নগর পরিকল্পনা আছেন, এভাবে সমাধানটা হবে। হ্যাঁ, সমাধান একদিনে হবে না, সময় লাগবে আমাদের। আমি দেখতে চাই সেটা জনগণ জানবে আমার এই প্রবলেমটা আর 3 বছর পরে থাকবে না, আমার এই সংকটটা 5 বছর পরে থাকবে না। কিন্তু আমরা দেখলাম ওই 20 বছর আগে যে সংকট ঢাকা মহানগরীতে, এখনও সেই সংকট। আল্লাহ জানে আরও 50 বছর পরে একই সংকটে আমরা পড়বো কিনা, আল্লাহ ভালো জানে আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি বলি এই বিষয়ে। জি, বলুন। দেখেন, আতিক ভাই কিন্তু একটা বিষয় বারবার বলছেন, কিন্তু এই যে সমস্ত যে সংকট এবং জলাবদ্ধতা, এর মূলে তো আওয়ামী অব্যবস্থাপনা। আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর ধরে যে অপরিকল্পিত উন্নয়ন করেছে, এর ফলে আসলে এই বৃষ্টি হলেই জলাবদ্ধতা। বিএনপি সরকার একটা পরিকল্পনা নিয়েই কিন্তু দায়িত্ব গ্রহণ করেছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন, বিল খনন, ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করা, এই কাজগুলো তিনি ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন। দেখেন, কিছুদিন আগে বস্তি উচ্ছেদ এবং ফুটপাতকে দখলমুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় আমাদের বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা না করে আপনারা এটি করতে পারেন না। তারা কিন্তু এটি নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছিল। তার মানে কি, যে সময় সরকারি দল নগরকে উন্নয়ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করে এবং ওই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যে সময় পুলিশ যায়, তখন পুলিশের উপরে হামলাকে আপনি বৈধতা উৎপাদন করেন, আপনি হাসি ঠাট্টা করেন যে এই পুলিশ তো জনগণের ধুলাই খাওয়া শুরু হয়েছে। তার মানে কি? তার মানে আপনি তো সরকারকে সহযোগিতা করতেছেন না। ফুটপাত দখলমুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল না, সেই উদ্যোগ কেন সফল হলো না? বস্তি উচ্ছেদ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল না, কেন সফল হলো না? তার মানে কি, একটা পরিকল্পিত নগরী তৈরি করার জন্য আমাদের যারা বিরোধী দল রয়েছে, সেই বিরোধী দলের অবশ্যই ভূমিকা রাখতে হবে, কিন্তু তারা সেই ভূমিকা রাখছে না। তিনি যে পরিকল্পনার কথা বললেন, দেখেন এই যে বাংলা ট্রিবিউনের নিউজ
12 জুলাই 2026, সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে পানিতে ভাসছে ঢাকা, জলাবদ্ধতা নিরসনে সরকারের মহাপরিকল্পনা। দেখেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং IWM এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় রাজধানীতে ড্রেনেজ নেটওয়ার্ক, খাল আউটলেট, পাম্পিং স্টেশন সহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঠিক একইভাবে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় দক্ষিণ সিটি কর্পোরেশন একই ধরনের উদ্যোগ নিয়েছে, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এই ধরনের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে এটা পাইলট প্রজেক্ট আপনি দেখেছেন এবং সেটা গণমাধ্যমে এসেছে। এখন আতিক ভাই কেন এটা জানেন না আমি তো জানি না। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই নগরকে সঠিকভাবে যাতে মানুষ এই নগরে বসবাস করতে পারে এই জন্য উদ্যোগ নিয়েছেন। এখন যে কথাগুলো তিনি বললেন, আমার কাছে মনে হয় যে সরকার যে উদ্যোগগুলো নিয়েছে এই উদ্যোগের বাইরে যদি আর কোনো পরিকল্পনা আমাদের যারা বিরোধী দলের আছে তাদের যদি থাকে, তারা যদি সেগুলো জাতির সামনে উত্থাপন করে তাহলে তো স্পষ্ট হয়ে যায়। কিন্তু তারা তো শুধুমাত্র সমালোচনাই করছে এবং এই যে আওয়ামী লীগের কারণে যে অব্যবস্থাপনা, আমি বুঝতে পেরেছি সেই কথাগুলো তারা বলছেন না। নিশ্চয়ই সরকারের 10টি পদক্ষেপের বাইরেও কিছু যোগ করতে পারবেন আতিকুর রহমান। তবে তার আগে আবুল হাসান রুবেল, আপনার কাছে আসতে চাই। এই যে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ IDRC এর গবেষণায় একটি তথ্য এসেছে যে গত 8 দশকে 120 কিলোমিটার, ঢাকার 120 কিলোমিটার খাল হারিয়ে গেছে। 77টি খালের বড় অংশই ভরাট বা বক্স কালভার্টের নিচে চাপা পড়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে রাশেদ খান কিছুক্ষণ আগে বলছিলেন যে বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকারের সময় উন্নয়ন ব্যবস্থাপনা এরকম হয়নি, দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক গাফিলতি ছিল, যে কারণে এই ধরনের সমস্যার আমরা মোকাবেলা করতে হচ্ছে এখন। তো যদি 8 দশকের চিত্র এমন হয়ে থাকে তাহলে তার মধ্যে আসলে সব সরকারই চলে আসার কথা। আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো তারা কি আসলে বড় বড় ফ্লাইওভার, দৃশ্যমান উন্নতির কারণে এই বেসিক জিনিসগুলো যেগুলো আসলে আমাদের রক্ষার জন্য আন্দোলনকে মানে আমাদেরকে বেঁচে থাকার জন্য যে মজুদ দেয় সেগুলো থেকে হারিয়ে যায় কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমি এই কথাটাতেই আসছিলাম আর কি, যে ধরেন আমাকে যদি বলতে বলেন তাহলে আসলে এই মানে ঢাকা শহরের এই পরিস্থিতি শুরু হয়েছে আসলে যদি আমরা চিন্তা করি যে মাস্টার প্ল্যান যেটা ছিল ঢাকা শহরের প্রথম মাস্টার প্ল্যান, দ্বিতীয় মাস্টার প্ল্যান, এগুলো যে ছিল এইগুলো থেকে যে ঢাকা শহর সরে এসছে, এই সরে আসা হচ্ছে পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে এবং পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে এইটা সরে আসা, এবং এই সরে আসার পেছনে অনেক ধরনের স্বার্থ আছে। ধরেন এখানে কিছু কিছু সরকারি কর্মকর্তার যোগসাজশে বেশ কিছু লোকের জমি দখল করার সেই আমল থেকে শুরু হয়েছে। এরপরে স্বাধীনতার পরবর্তীকালে এটা আরো আস্তে 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 বাড়ছে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেছে যে ঢাকা শহরের সমস্ত খাল প্রায় মানে কয়েকটা বাদ দিয়ে হাতির ঝিল কিংবা এরকম মানে ধানমন্ডি লেক কিংবা এরকম কিছু বাদ দিলে বাকি সমস্ত জলাশয় ঢাকা থেকে নাই হয়ে গেছে। ধরেন আমরা যদি আপনারা হয়তো মানে শুনে থাকবেন এই যে কারওয়ান বাজার, এটা ছিল আসলে কারওয়ান নদী। এটা হচ্ছে ঢাকায় যে এখন আমরা ধোলাই খাল চিনি, এই ধোলাই খালটা ছিল হচ্ছে দুলাই নদী। এই দুলাই নদী এবং এই কারওয়ান বাজারের সঙ্গে একটা কারওয়ান নদীর সঙ্গে একটা সংযোগ ছিল। মানে এই যে ঢাকা, এই ঢাকাকে ঘিরে চারপাশে নদী এবং ভেতরে খালগুলো হচ্ছে তার সংযোগ করার জায়গা ছিল। ফলে সমস্ত কিছু কিন্তু এখানে গড়ে উঠতে পারত হচ্ছে এই নদীপথকে কেন্দ্র করে, কিন্তু সেটাকে তো আমরা পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছি। এখন যেটা সমস্যা, যে ধরেন যে সমস্ত পরিকল্পনা করা হয় এখানে ড্রেন এবং খালের সংযোগ তো লাগবে আপনার, নাহলে ওই ড্রেন দিয়ে পানিটা কোথায় যাবে? আপনার যেভাবে আসলে এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা হয়, যেভাবে যত্রতত্র মানে বর্জ্য ব্যবস্থাপনার যে জায়গাটা তৈরি হয়েছে ফেলা হয়, সেই সমস্ত জায়গা থেকে তো আমাদেরকে বের হইতে হবে। ধরেন অনেক জায়গায় নিচে তলায় জমছে, মানে বর্জ্য জমছে, এটাকে পলির মতো মনে হচ্ছে আর কি। বর্জ্যটাই এমন অবস্থা হয়ে গেছে যে এগুলা খালগুলো এমনিতে ইয়ে হয়ে যাচ্ছে, ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এইগুলোর নিয়মিত যে ব্যবস্থাপনা সেইগুলোর জায়গা হচ্ছে না। এই যে এইগুলোর সঙ্গে যুক্ত কারা? এইগুলোর সঙ্গে কোনো একটা নির্দিষ্ট সরকার যুক্ত, ব্যাপারটা এরকম না। এইখানে বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত হচ্ছে এখানকার একটা মাফিয়াতন্ত্র। এই মাফিয়াতন্ত্র এবং এইটার সাথে যুক্ত হচ্ছে এখানকার এমন একটা গোষ্ঠী যারা আসলে এই জনগণকে জিম্মি করে নিজেদের মানে আখের গুছিয়েছে, নিজেরা অনেক সম্পদের মালিক হয়েছে এবং এই জনগণকে তারা জিম্মি করেছে। এইটা ঢাকা শহর দেখলে যে কেউ বুঝবেন যে এখানে কোটি কোটি মানুষের শ্রমের বিনিময়ে মানে কিছু মানুষের সম্পদ তৈরি হয়। এখানকার যে সম্পদ
এই সম্পদের পুরো মানে ব্যবস্থাপনা এখানকার ভোগান্তি, সে কারণে তাদের দায় হচ্ছে সবচেয়ে বেশি। এখানে যদি আমরা এই মুহূর্তে যদি নতুন করে পরিকল্পনা করতে যাই, তাতে অনেক অর্থ খরচ হবে, এবং সেই ক্ষেত্রে আমার মানে সাজেশন থাকবে সরকারের কাছে যে এদের কাছ থেকে এইটার টাকা আদায় করা, আচ্ছা, মানে তাদেরকে এই পরিকল্পনাগুলো করা, যে এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে আপনারা এই যে যারা খাল দখল করেছে এত বছর ধরে, তারা এই পরিকল্পনার টাকা জোগান দিবে। আচ্ছা, মানে বাংলাদেশের কোনো পানিশমেন্ট এবং রিওয়ার্ডের সিস্টেম নাই এই মানে ধনী, তথাকথিত ধনীদের জন্য। আচ্ছা, আরেকটা মানে বিষয়- যারা জনগণের সম্পদ লুট করেছে তারা কখনোই আসলে মানে এই যে যারা বাইরে চলে গেছে বহুজনের নামে এই যে এখন যে ইয়েগুলো হচ্ছে, মানে কিছু দুর্নীতির বিষয়গুলো যারা ঘটিয়েছে তাদের আসলে শাস্তির মুখোমুখি করা দরকার। তো আচ্ছা, আরেকটি বিষয় নিয়ে আসে যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পলিথিন নিষিদ্ধ করেছিলেন। অন্তর্বর্তী সরকার পলিথিনের ব্যবহার নিষিদ্ধে তোড়জোড় দেখা দিয়েছে, কিন্তু আমাদের দেশে আসলে বাস্তবে এটা এই পরিকল্পনাই থেকে যায়, আসলে এটার বাস্তব প্রতিফলন আমরা খুব একটা দেখি না, কাজের কাজ কিছুই হয়নি। কারণটা কি? এটার কয়েকটা কারণ আছে। কিছু জিনিস, একটা হচ্ছে যে মানে আসলে প্রথমবার যখন পলিথিন বন্ধ করা হয় তখন আমি খুবই মানে কি বলা যায় যে তরুণ কিশোর বলতে পারেন, তখন কিন্তু আসলে যথেষ্ট কাজ হয়েছিল। মানে হচ্ছে যে মানুষজন আসলে বাজারে পলিথিন না নিয়ে গিয়ে নিয়ে যাওয়া, পাটের ব্যাগ নিয়ে যাওয়া শুরু করেছিল, এবং এইটা ঢাকা শহরে ছিল বেশ অভূতপূর্ব ঘটনা। হ্যাঁ, এই ঘটনার পরবর্তীতে কিন্তু এই আমলে এসে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে এটা আসলে মোটেই কার্যকর হয় নাই। তাহলে এখন আমার কাছে মনে হয় কিছু অল্টারনেটিভও আমাদের ভাবা দরকার। যেমন ধরা যাক যে আপনি এই পাটের পলিথিন যেটা ডিকম্পোজড হয়, হ্যাঁ, এইটা করতে পারেন। আপনি ধরেন সজিনা গাছের যে মানে সাইলেজ এবং অন্যান্য সজিনা গাছ কিন্তু আসলে এই পলিথিন ডিকম্পোজ করতেও সহায়তা করে। ফলে এই ধরনের প্ল্যান্টেশন, এই ধরনের ধরেন পাট থেকে আনা দ্রব্য তৈরি করা, পাটের পলিথিন কিংবা অন্যান্য বিষয় আসলে এগুলো আসলে ইন্ট্রোডিউস করতে পারি আমরা, যেগুলো ডিকম্পোজড হবে। আবার মানে এইটা আমাদের দেশে আরেকটা সংস্কৃতি আছে যেটা না বললে না, এটা না বললে পরে মনে হবে যে আসলে আমাদের দেশে আবার আরেকটা আছে যে আপনার চিপসের প্যাকেটই হচ্ছে জাতির সমস্ত দুর্ভাগ্যের মূল। ব্যাপারটা এরকম না, কিন্তু আপনার এখানে যে ম্যানেজমেন্ট নাই, এখানে যে খাল দখল হয়ে যাচ্ছে, এখানে যে নদী ভরাট হয়ে যাচ্ছে, এখানে যে সমস্ত কিছু হচ্ছে, এগুলো থেকে সমস্ত কিছু থেকে মুখ ফিরে শুধুমাত্র মানে আপনার মানে কি বলা যায় অসচেতনতা আর চিপসের প্যাকেট যেখানে সেখানে ফেলা সেটাই সমস্ত সমস্যার মূলে না। আপনার অবশ্যই এটা কন্ট্রিবিউট করছে, এবং এটার অল্টারনেটিভটা চিন্তা করতে হবে আসলে মানে কি বলে প্রাতিষ্ঠানিকভাবে সরকারের দিক থেকে, এবং আমাদের এখানে যারা নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন তাদের দিক থেকেও এখানে নতুন জায়গা তৈরি করতে হবে। কাগজ এমনভাবে তৈরি করতে হবে, যেমন ওই যে এবার বোধহয় বিএনপি ব্যবহার করেছে যে এমন কাগজ ব্যবহার করেছে যে কাগজটা ফেলে দিলে আসলে সেখান থেকে গাছ হয়ে। তো এরকম ধরনের উদাহরণ আমাদের আসলে প্র্যাকটিক্যালি তৈরি করতে হবে, শুধুমাত্র মানে নির্বাচনের জন্য না, পরবর্তীকালেও আসলে প্র্যাকটিক্যালি তৈরি করতে হবে। ধন্যবাদ আবুল হাসান রুবেল। অ্যাডভোকেট আতিকুর রহমান, যদি ঢাকা শহরকে বাসযোগ্য করতে হয় তাহলে আপনারা, যদি আপনাদেরকে বলা হয় কিছু পদক্ষেপ নেওয়ার জন্য, আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, এই পদক্ষেপের জন্য এটি আমরা সবাই জানি। দেখুন, ঢাকা শহরে যত খাল, নদী, জলাশয়গুলো অধিকাংশ কিন্তু দখল অবস্থা আছে। এটা আওয়ামী লীগের সময় কিন্তু দেখুন, খাল দখল কিন্তু জলাশয় দখল সাধারণ মানুষ করতে পারে না। কারা করে? রাজনৈতিক শেল্টারে করা হয়। যদি সরকারের সদিচ্ছা থাকে, আমি বলবো না কারা দখল করেছেন, ওনারা বলুক আগামী 1 মাসের মধ্যে ঢাকা পার্শ্ববর্তী কোনো খাল, কোনো জলাশয় যদি কেউ দখল থেকে থাকেন, যেই পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, এই দখল মুক্ত আমরা করব। জনগণ দেখুক, জনগণ আস্থা পাবে। দেখুন, জনগণ যদি, আমাদের সমস্যা নেই, আমাদেরকে বলতে হবে না যে আমরা দেখি কিনা, জনগণ দেখুক, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। দ্বিতীয় হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়াইতে হবে। এই যে যারা কাজ করে না, রাজুক করে, সিটি কর্পোরেশন করে, এটাকে একটা সমন্বিত পদক্ষেপে আনতে হবে, কারা কখন কী করবেন। দ্বিতীয় হচ্ছে আমাদের একটা সমন্বিত নগর প্ল্যান থাকতে হবে, আমি নগরটা কোথায় সেখানে নিয়ে যাব। এবার হচ্ছে আপনাকে হলো আমাদের ড্রেনেজ ব্যবস্থা, একদম খুব সরু ড্রেনেজ ব্যবস্থা। এখন সারা ওয়ার্ল্ডে অনেক জায়গায় আধুনিক স্মার্ট ড্রেনেজ ব্যবস্থা আছে। অটো আপনার মানে বজ্রকে নিষ্কাশন করা যায়। আমরা এখন অ্যানালগ সিস্টেম এখন আমরা আছি, কী করে ডিজিটালাইজ করা যায় এটাকে, যাতে রেগুলার এটাকে আপনি মানে পরিচ্ছন্ন করতে পারেন, সেদিক খেয়াল করতে পারেন। আমাদের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যাতে করে পানি নিষ্কাশনটা আমাদের ঠিক থাকে, এগুলো খুব কমন বিষয়।
এগুলোতে সরকার মোটা দাগে উদ্যোগ গ্রহণ করে, প্ল্যান দেয়, আশা করি এটি সমাধান হবে। দেখুন, দ্বিতীয় হচ্ছে আমরা যেহেতু মানে এখন বিরোধী দলে আমরা আছি, আমরা জানা জরুরি না, জনগণ জানুক। যে জনগণ যে আমরা কি জানলাম তখন জনগণকে জানান। ফুটপাত যখন উচ্ছেদ হয়েছে, দেখুন আমরা বাংলাদেশে না, আমি যদি একটা শ্রমিক সংগঠনের সভাপতি, আমি দায়িত্ব নিয়ে বলি, যত সরকারি সিদ্ধান্ত নোটিশ ছাড়া, জানান ছাড়া সবার আগে গিয়ে ওই শ্রমিকের পেটে আমি লাথি মারতেছেন। আপনি একটা ন্যায় কাজ করেন, তাকে সময় দেন, 10 দিন সময় দেন। কিন্তু আমরা দেখি না, বড় লোকের বিল্ডিং ভাঙতে গেলে নোটিশ দেয়, রাজক 3 বার গিয়ে ফেরত চলে আসে, ম্যাজিস্ট্রেট গিয়ে সেখানে সরকার সাহস করে না। ওই ফুটপাতে কে বসলো, কে দোকানটা দিল, এবং ওই দোকানও কিন্তু কোনো একটা নেতাকে তাকে ম্যানেজ করে বসতে হয়, যেটা যতটুকু আমরা জানি। এবং সরকার যে প্রক্রিয়া বক্স করে 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 আপনার দিয়েছে, এটি বোঝা যাচ্ছে উদ্দেশ্য সেখানে মহৎ নয়। আমরা বলতেই তো পারি, আপনি স্বচ্ছতা অবলম্বন করেন, আপনি একটা টোকেন দেন, লাইসেন্স করেন, যাতে অন্য কোনো গ্রুপ কিংবা শক্তি এসে এখান থেকে অবৈধ ইনকাম করার সুযোগ না পায়। আর একজন ব্যক্তি তার ফুটপাতে বসে সে ইনকাম করলো, যে আমি 1 মাস সময় দিলাম, ব্যবস্থা করেন বিকল্প, কিন্তু হঠাৎ করে তাকে আমি সব তার রিজিক হাত দিবেন, এটি একটা আমরা মনে করি মানবিক জায়গা থেকে এটি হওয়া উচিত নয়। সে কথা বলার চেষ্টা করি, তাকে বিকল্প ব্যবস্থা করেন, তাকে আলাদা করবে সে, কিন্তু তা না করে হঠাৎ করে একজন ব্যক্তিকে আপনি তাকে উপার্জনহীন করে ফেলেন, তাহলে একটা পরিবার কিন্তু না খেয়ে থাকতে হবে। ধন্যবাদ আতিকুর রহমান। আমি রাশেদ খানের কাছে আসবো, যে বেশ কয়েকটি পদক্ষেপের কথা কিন্তু বলেছেন আতিকুর রহমান। স্মার্ট ড্রেনেজ ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা, অনেকগুলো উঠে এসেছে। এগুলো কি আসলে সরকারের জন্য হেল্পফুল হবে কি না? আমি আগেই বলেছি যে ঢাকা উত্তর কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য ইতিমধ্যে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে, এবং উচ্ছেদের কথা ভাই বললেন, সেই উচ্ছেদের অংশ হিসেবেই বস্তি এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য সরকার উদ্যোগ নিয়েছিল। দেখেন, তিনি বললেন যে তিনি একজন শ্রমিক নেতা, এবং কেন আপনার সবার আগে শ্রমিকদের পেটে লাথি মারতে হবে। তার মানে কি? তার মানে সরকারের এই বস্তি উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্তকরণ, এই জায়গায় আমাদের যারা অপোজিশনে আছে তারা বাধা সৃষ্টি করেছে। তারা মানুষকে এমনভাবে বিভ্রান্ত করেছে যে সরকার তো আপনার পেটে লাথি মারতেছে। সেই জায়গায় দেখবেন যে ওই ফুটপাতে যারা ব্যবসা করে এবং যারা বস্তিবাসী, তারা কিন্তু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়েই কিন্তু তারা বের হয়েছিল, পুলিশের উপর পর্যন্ত হামলা করেছে। এখন বিরোধী দল যদি সহযোগিতা এই ক্ষেত্রে না করে, তাহলে সরকার কিভাবে দখলমুক্ত করবে? হ্যাঁ, সরকারের পক্ষ থেকে, সরকার তো সবেমাত্র 5 মাসের সরকার, তাই না? এখন যেখানে যেখানে বিল্ডিং বা অবকাঠামো তৈরি করা হয়েছে, সরকার অবশ্যই সেখানে সেখানে পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু দেখেন, গত 16 বছরে যেভাবে দুর্নীতিবাজ তৈরি করা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে, হ্যাঁ শেষ করছি, লিমিটে শেষ করব। দেখেন, প্রত্যেকটা দপ্তরে, সেক্টরে এখনো পর্যন্ত সেই আওয়ামী দুর্নীতিবাজদেরকে পুরোপুরি কিন্তু সরানো যায়নি। 16 বছরে দেশকেই তো ধ্বংস করা হয়েছিল, যেটা আমাদের পক্ষ থেকে তো বলা হয়। তো এই ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশকে যদি পুনর্গঠন করতে চান, তাহলে কি একা বিএনপির পক্ষে সম্ভব? একাকী গণসংহতি আন্দোলনের পক্ষে সম্ভব? সবার দায়িত্ব রাষ্ট্র পুনর্গঠন করা, কিন্তু রাষ্ট্র পুনর্গঠনে আপনি সহযোগিতা না করে আপনি প্রতিনিয়ত মানুষকে জুলাই জাতীয় সনদ আর গণভোট নিয়ে আপনি ফুঁসিয়ে তুলতেছেন। আপনি বিরোধী দল হিসেবে আপনার দায়িত্ব ছিল না মানুষের নিত্য সমস্যা নিয়ে কাজ করা? বাকি বিষয়গুলো জুলাই সনদে তো একমত হতে পারেন না, এই বিষয়গুলোতে উন্নয়নমূলক কার্যক্রমে কিভাবে একমত হবে? না, উন্নয়নমূলক কার্যক্রমে একমত হয়েছে তো। ঢাকা 15 আসনে জামাতের আমিরের আসনে, সেখানে দেখেন, সেখানে আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম তিনি নিজে গিয়েছেন, এবং ওই এলাকার প্রশাসক মিল্টন ভাই তিনিও গিয়েছেন, এবং একসাথে বসে কিন্তু তারা ঢাকা 15 আসনের উন্নয়ন কোথায় কি হবে সেটা নিয়ে আলোচনা করেছেন। এবং সেখানে দেখেন যে বৃষ্টিতে ভিজে কিন্তু জনাব মীর শাহে আলম এবং মিল্টন ভাই তারা কিন্তু বৃষ্টিতে ভিজে তারা কিন্তু পর্যবেক্ষণ করেছেন, মানুষের সাথে মতবিনিময় করেছেন। তার মানে কি? তার মানে সরকার আমাদের অপোজিশনকে সহযোগিতা করছে, কিন্তু আপনারা এই সহযোগিতা নিচ্ছেন, আবার বিকেল বেলা গিয়ে আপনারা গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছেন। সরকারকে প্রকৃতপক্ষে গঠনমূলক সমালোচনা করেন। এই যে আমি বললাম যে সরকার 10টা পদক্ষেপ গ্রহণ করেছে, আপনি 11 নম্বর পদক্ষেপ কি হবে আপনি বলতে পারলেন না কেন? 12 নম্বর কি হবে আপনি বলতে পারলেন না কেন? আপনি যে কথা বললেন সেই উদ্যোগ তো, সেই মহাপরিকল্পনা ইতিমধ্যে তো উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশন তো নিয়েই ফেলিয়েছে। এবং আজকে সারা দেশে যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে, এই বৃষ্টির দায় কি আপনি বিএনপিকে দিবেন? বলেছেন তিনি সমন্বয়হীনতার কথা বলেছেন, রাজকের সাথে এবং আরো যারা আছেন কর্মরত। বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় ঢাকা যেভাবে তলিয়েছে, এবং এই অভিযোগটি আসলে সত্যি। আমি যতদিন ঢাকায় আছি আমি এত পানি একেবারে দেখি শেষ নাই। পর্যায়ে রয়েছে, আমি আর কথাটা টানতে পারছি না। দেখুন, সরকারের 10টা পদক্ষেপ করে সাময়িক পরিস্থিতি মোকাবেলা করার জন্য, ঠিক না? এটাকে আপনি কেন মানে এক্সাম্পল দেবেন? আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন, সাময়িকটাকে আপনি কেন করবেন? সেটাই তো দীর্ঘমেয়াদী। আর বিরোধী দল গণভোট নিয়ে আমরা মাঠে আছি, আমরা থাকবো। গণভোটের দাবি
70 ভাগ মানুষের দাবি, এটা আমাদের দায়বদ্ধতা আছে। গণভোটের সেই দাবি জায়গা থেকে মিথ্যা আমরা দাবি, মাঠে আপনারা থাকবো। মানুষের সামনে ভুলভাবে তুলে ধরছেন। গণভোটকে অস্বীকার করলে গণতন্ত্রকে অস্বীকার করা হয়, আমরা সেটা হতে দিতে পারি না। এটা আমাদের দায়বদ্ধতা। জি, আমাকে বৃষ্টি হোক, শেষ ঝড় হোক, করতে সাইক্লোন হচ্ছে, হোক, একেবারে টর্নেডো হোক, শেষ পর্যায়ে মাঠে রয়েছে। আমরা থাকবো। মাঠে তো থাকবেন, দুইটা কিন্তু জিনিস যোগ মিথ্যা করে কথা দিই। থাকা উচিত না, দাবি সবখানে আমাদের মাঠে কাছে থাকবেন। লং টার্ম দিয়েতে দুইটা জিনিস যোগ করে দিই। আমি আগেও বলেছিলাম যে একটা হচ্ছে স্পঞ্জ সিটির যে কনসেপ্ট, সেটাকে আসলে ব্যবহার করা যেতে পারে। দুই হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টের জন্য সরকার গুরুত্বপূর্ণ পরিকল্পনায় এটা গুরুত্বপূর্ণভাবে যুক্ত করতে পারে। আচ্ছা, রেইন ওয়াটার হারভেস্ট করলে মানে ধরেন আপনার ট্যাঙ্কিতে যদি আপনি পানিটা জমা রাখেন, সেটা আসলে ওইখানে ছাদের বাগান হতে পারে এবং সেটা পরিবেশের সবুজায়নের জন্য কাজ করবে, এমনিভাবে আমাদের জলাবদ্ধতার হাত থেকেও বাঁচাবে। এগুলো যদি যুক্ত করা যায় সরকারের পরিকল্পনার সাথে, তাইলে আসলে এটা আর একটু ধন্যবাদ। দেখেন, সরকার যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, জি। এটা মোটামুটি খুব দ্রুত সময়ের মধ্যে এটা সম্পন্ন হবে। ধন্যবাদ। এই আমরাও খননগুলো আশাবাদী হয়ে গেলে এই মোটামুটি এই কার্যক্রমগুলো সমস্যাগুলো তবে কেটে সফল যাবে। যাতে এখানে হবে, দুর্নীতিটা সম্পূর্ণ না হয়, এটা খেয়াল রাখতে হবে। বহু জায়গায় আমরা শুনতে দুর্নীতি- পাচ্ছি যে 2 কোপ মাটি দিয়ে 10 কোপ হিসাব দিয়েছে, খবর আছে না, আমাদের কাছে এটা আছে। কোথায় 2 কোপ আশা মাটি করি দিয়ে এটা পরে দুর্নীতি প্রমাণিত হচ্ছে? হবে। খেয়াল যাতে শেষ করে করছি জানা আমাদের হয় আজকের টাকা- আয়োজন। অনেক আপনারা ধন্যবাদ। এই যাতে খালেদা অ্যাডভোকেট খবরের আতিকুর নাম- রহমান, আবুল হাসান রুবেল এবং রাশেদ খান, তিনজনকে অসংখ্য ধন্যবাদ কড়া আলাপে আসার জন্য। নাটক শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।